রেডি করো পেপার ওপেন, কারণ শুরু করতে চলেছি আজকে ক্লাস 10। প্রিয় ভাই বোনেরা, আমি অরবিন্দ কুমার দাস, তোমাদের প্রিয় দাদা। আজকে আলোচনা করব ক্লাস 10-এর পুরো সম্ভার। সেখানে থাকবে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি থেকে শুরু করে রাশি বিজ্ঞানের ফুল কনসেপ্ট, ফুল কন্টেন্ট। কি পাচ্ছ ভয়? আরে তোমরাই তো করবে জয়। মাথায় রাখবে না একটু টেনশন, কারণ যা শেখাবো তাহলে চলবে সারা জীবন, পাবে তোমরা পেনশন। তো চলো শুরু করি আজকের কনসেপ্ট, আজকের পূর্ণ আলোচনা। বিষয়বস্তু শুরুর প্রথমেই আজকে আমরা যে গণিতের শাখা নিয়ে আলোচনা করব প্রথমে, সেটা হচ্ছে পাটিগণিত। তো আমরা প্রথমে জানবো দশম শ্রেণীতে পাটিগণিতের সিলেবাসে আছে কি কি, তারপর জানবো যে ওই টপিকগুলোর মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে, কি কি জানতে হবে আমাদের। তো এটার জন্য আমরা পাটিগণিতের পুরো ফান্ডাটাকে দুটো খণ্ডে ভাগ করছি। এক হচ্ছে সুদ কষা, এবং অপর আরেকটি ভাগ হচ্ছে অংশীদারি কারবার। ওকে, তো আমরা গণিতে যে পাটিগণিতে যে শাখা রয়েছে তোমাদের সিলেবাসের রেসপেক্টে দুটো খণ্ডে ভাগ করলাম, কিন্তু প্রিয় ভাই বোনেরা দেখবে তোমাদের বইতে খণ্ড রয়েছে তিনটি, অর্থাৎ তিনটি চ্যাপ্টারে ভাগ রয়েছে। কি কি? সরল সুদ কষাকে দুটো খণ্ডে ভাঙা হয়েছে। কি কি খণ্ডে? একটি হচ্ছে সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ, একটি রয়েছে সরল সুদ, এবং আরেকটি রয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধির সুদ। ক্লিয়ার? তাহলে দেখো তোমাদের পাটিগণিতে টোটাল তিনটে চ্যাপ্টার, একটা সরল সুদ, নাম্বার 2 চক্রবৃদ্ধির সুদ, নাম্বার 3 অংশীদারি কারবার। এখন আমরা দেখব এদের মধ্যেকার বিষয়বস্তুগুলো কি কি রয়েছে, মানে এর কনসেপ্টটা কি, কন্টেন্টটা কি, এবং পার্থক্যটা বা কি। তো প্রথমেই আমি আলোচনা করব সরল সুদ নিয়ে পূর্ণ আলোচনা। কিরকম দেখো, খুবই সিম্পল। ধরে নাও এটা হচ্ছে তুমি, আর এটা হচ্ছে তোমার ফ্রেন্ড। ক্লিয়ার? এটা তোমার ফ্রেন্ড, এটা তুমি, এটা তোমার ফ্রেন্ড। এবার জানোই আজকালকার জীবনযাত্রা কিরকম, কোনো মানুষকে স্বার্থ ছাড়া কিন্তু হেল্প করে না, খুবই কম সংখ্যক মানুষজন আছে হেল্প করে। তো হঠাৎ তোমার টাকার প্রয়োজন, কি বললাম? হঠাৎ তোমার টাকার প্রয়োজন, কিন্তু সমস্যা একটাই, কেউ যে টাকা তোমাকে দেবে স্বার্থ ছাড়া কেউ দেয় না, আর দিলেও শর্ত চাপিয়ে দেয়। ভাই তোকে দিচ্ছি, বিনিময়ে আমাকে এটা দিস, এমন, বা তোকে দিলে এই শর্ত মানতে হবে। তো ধরে নাও তোমার টাকার প্রয়োজন, এটা তুমি টাকা চাইছো কার কাছ থেকে? তোমার ফ্রেন্ডের কাছ থেকে। তোমার ফ্রেন্ড টাকা তোমাকে দেবে। ক্লিয়ার? তোমার ফ্রেন্ড তোমাকে টাকা দেবে, তুমি চাইছো, বাট তোমার ফ্রেন্ড একটা শর্ত চাপিয়ে দিল। কি শর্ত? শর্ত এটাই যে দেখ ভাই, তোকে টাকা দেবো মানছি, তো তোকে টাকা দিয়ে আমার লাভ কি থাকবে? তো আমি তোকে টাকা দেবো, বাট যখন 1 বছর পার হবে, যখন টাকাটা ব্যাক করবি, যে টাকা তোকে দেবো ওই টাকা নেব না, ওটা তো নেবই, একটু বাড়তিও নেব। তো তুমি বলছো ঠিক আছে, বল তুই বাড়তি কত টাকা নিবি? তো বলছো ও দেখ, বার্ষিক মানে 1 বছরে যদি তুই আমাকে ফেরত দিস 10 টাকা বেশি দিলে চলবে। ক্লিয়ার? 100 টাকার মধ্যে, মানে বার্ষিক 10%। কেমন? বার্ষিক 10% সরল সুদের হার। কেমন? বার্ষিক 10% সরল সুদের হার। স্যার কীরকম বিষয়টা এরকম, তুমি যদি বাই চান্স 100 টাকা নাও, ক্লিয়ার? তুমি যদি বাই চান্স তোমার বন্ধুর কাছ থেকে 100 টাকা নাও, যখন একটা বছর পার হবে তখন তোমাকে রিটার্ন করতে হবে তোমার ফ্রেন্ডকে কত টাকা? দেখো, তোমাকে তো এই 100 টাকা তো রিটার্ন করতে হচ্ছেই, প্লাস কি 100 টাকার মধ্যে 10 টাকা বেশি, মানে তুমি নিয়েছো যেহেতু 100 টাকা ধার, ওই জন্য 100 টাকা এর 10%। কেমন? 100 টাকা এর 10%। তো দেখো তো 100 টাকা এর মানে কত গুণ 10% মানে কত? 10/100 মানে হচ্ছে 10 টাকা। কেমন? 10 টাকা। তোমাকে 10 টাকা বেশি দিতে হবে, তার মানে ফ্রেন্ডকে 1 বছর পর, যখন 1 ইয়ার হবে, 1 বছর পর রিটার্ন করতে হবে কত? 100 যোগ 10 মানে 110 টাকা। ক্লিয়ার? আবার তুমি ভাবছো যে না, টাকাটা আমি 2 বছর খাটাবো, 2 বছর রাখবো, বা 2 বছর পর ফেরত দেবো। তো এই মনে করো টাকাটা তুমি 1 বছর নয় 2 বছর পর দিতে চাও। কাকে? যার কাছ থেকে তুমি ধার নিয়েছো তার কাছ থেকে, তাকে। তাহলে দেখো, তুমি তো বুঝতেই পারছো কত পার্সেন্ট কন্ডিশনে ছিল? 10%, না? তো 10%। ক্লিয়ার? তো যে টাকাটা ধার নিয়েছো তার 10%, যে টাকা ধার নিয়েছো তার 10% মানে কত? 10 টাকা হয়। তার মানে 2 বছর পর তুমি রিটার্ন করছো তোমার ফ্রেন্ডকে কত টাকা? 110 টাকা তো ছিলই, প্লাস কত? এক্সট্রা আর 10 টাকা চাপলো ঘাড়ে, মানে 120 টাকা। তার মানে ভেবে নাও, তুমি
প্রথম বছর যদি টাকাটা ফেরত দিয়ে দাও তাহলে কোনো চাপ নাই, তুমি 110 টাকা ফেরত দিচ্ছ, 100 টাকা যা ধার নিয়েছো সেটা, আর 10 টাকা কি ওর শর্ত অনুযায়ী ওই ব্যাপারটা। তুমি যদি 2 বছর পর ফ্রেন্ডকে ফেরত দাও তাহলে কত দিতে হচ্ছে? 100 টাকা দিতেই হবে, পাশাপাশি প্রথম বছরে 10 টাকা আর দ্বিতীয় বছরে আর 10 টাকা, মানে টোটাল 120 টাকা। কেমন? ব্যাস। তো এই ব্যাপারটাকে বলছি আমরা সরল সুদ। কেমন? সরল সুদ। এই আসলের সাপেক্ষে আমরা কিন্তু কাজ করছি। কিন্তু যদি বলি আমরা চক্রবৃদ্ধির সুদ, এটা আবার কিরকম স্যার? তো দেখো চক্রবৃদ্ধির সুদটা কিরকম। ধরে নাও আবার এটা হচ্ছে তুমি, এটা তুমি, আর এটা হচ্ছে তোমার ফ্রেন্ড, এটা হচ্ছে তোমার ফ্রেন্ড। কেমন? ব্যাস। এবার তোমার প্রয়োজন পড়েছে টাকার, তোমার প্রয়োজন পড়েছে টাকার, তো তুমি কি করবে? তুমি টাকা চাইছো ধার, কার কাছ থেকে? ফ্রেন্ডের কাছ থেকে। আর জানোই সবাই ফ্রেন্ড কিন্তু এখন যা তা হয়ে গেছে, তোমাকে টাকা এমনি ধার দেবে না, কোনো শর্ত সাপেক্ষে ধার দেবে। ক্লিয়ার? তো কীরকম শর্ত? তো শর্ত দিল, শর্ত কি দিল? সেম একই শর্তই কিন্তু। কেমন? মানে বার্ষিক বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে। স্যার এর মানেটা কি? এর মানে হচ্ছে, দেখো কি এর মানেটা। ধরে নাও তুমি 100 টাকা ধার নিয়েছো তোমার ফ্রেন্ডের কাছ থেকে, তাহলে তাহলে প্রথম বছর মানে যখনই 100 ধার নিলে, ধার নেওয়ার পর 1 বছর যখনই পার হলো, যখন ফ্রেন্ডকে ফেরত দেবে তখন কত টাকা দিতে হচ্ছে? দেখো তুমি নিজেই বুঝতে পারবে। কি বললাম? 100 টাকা মানে যে টাকা ধার নিয়ে তার 10%, তার 10%। তো তুমি জানো প্রত্যেকে, যদি 100 টাকা নিয়ে থাকি তার মানে এর 10% মানে কত? 10/100 কত টাকা হচ্ছে? 10 টাকা হচ্ছে না? তার মানে প্রথম বছরে যদি রিটার্ন করতে হয় আমার বন্ধুকে, তাহলে 100 টাকা তো দেবই, তার পাশাপাশি আমাকে এক্সট্রা 10 টাকা বেশি চার্জ দিতে হচ্ছে, মানে কত হচ্ছে? 110 টাকা। ক্লিয়ার? এবার ধরে নাও না তুমি দ্বিতীয় বছর দিতে চাও, ওই বছর দিচ্ছ না, তাহলে চক্রবৃদ্ধি সুদ কি বলছে? ভাইরে ওই ক্ষেত্রে যেমন খালি 100 টাকার উপরে চার্জ হতো, কিন্তু এখানে তা না। এবার এখানে নতুন একটা আসল তৈরি হলো, কত? 110 টাকা। তাহলে 110 টাকা এর 10%। তো দেখো তো 110 টাকা এর মানে কত গুণ 10% মানে কত? 10/100। যদি ক্যালকুলেশন করো কত পাচ্ছ? 11 টাকা। তার মানে ভেবে নাও তোমাকে এবার কিন্তু 2 বছর পর রিটার্ন দিতে হবে কত? 2 বছর পর তোমাকে রিটার্ন করতে হবে কত? 110 টাকা যোগ কত? এই যে 11 টাকা এক্সট্রা বেশি, তার মানে কত হচ্ছে? 121 টাকা। তো তোমরাই বলো এখানে কোন ক্ষেত্রে বেশি লাভ বা লস হচ্ছে? তো চক্রবৃদ্ধির ক্ষেত্রে কিন্তু ওই বন্ধুটার দারুণ লাভ হচ্ছে না, দেখো 1 টাকা বেশিও লাভ করে ফেলেছে। কিন্তু সরল সুদের ক্ষেত্রে ওই বন্ধুরা কিন্তু 1 টাকা কম লাভ হয়েছে। তো এই লাভটাকে আমরা আমাদের বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করব, তাই না? এই লাভটাকে আমরা কি করে প্রয়োগ করতে পারি বাস্তব জীবনে? তো এটার জন্য একটু বলে রাখি প্রিয় ভাই বোনেরা, এটা বাস্তব জীবনে প্রয়োগ করবে পড়ার ক্ষেত্রে, অঙ্কের ক্ষেত্রে তো ব্যবহার করবোই, পড়ার ক্ষেত্রে। কিরকম পড়ার ক্ষেত্রে? দেখো, যখন ভেবে নাও এটা হচ্ছে তুমি, ক্লিয়ার? তুমি যখন মানে শিক্ষা গ্রহণ করবে, যখন তুমি শিক্ষা গ্রহণ করবে তখন অল টাইম ব্রেনকে ট্রান্সফার করে নেবে কিসে? সিম্পল ইন্টারেস্ট টেকনিকে। কি বললাম? সিম্পল ইন্টারেস্ট টেকনিকে, সরল সুদ কষার টেকনিকে। কীরকম? স্যার যা শেখাচ্ছে তোমার মাথায় সব কিছু বন্ধ, কেমন? শুধু ওই কন্টেন্টের দিকে নজর দেবে। স্যার যা শেখাচ্ছে খালি কন্টেন্টের দিকে নজর, কন্টেন্টের দিকে নজর, কন্টেন্টের দিকে নজর। কিন্তু যখন তুমি বাড়িতে প্র্যাকটিস করবে, তখন অল টাইম এটা করবে কম্পাউন্ড ইন্টারেস্ট টেকনিকে। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধির সুদে। স্যার এটাতে লাভ কি হয়? স্যার দেখো লাভটা কি হয়, দেখে না সবাই। তুমি যদি কোনো কন্টেন্ট শেখো, ধরো তুমি শিখলে চ্যাপ্টারের নাম সরল সুদ কষা, চ্যাপ্টার শেষ, তারপর তুমি শিখলে চক্রবৃদ্ধির সুদ, চ্যাপ্টার শেষ শিখলে অংশীদারি কারবার, এরকম করে শিখতে যাচ্ছ। তারপর দেখো তোমার শেখাটা কি? জিরো গ্রাউন্ড থেকে শুরু করেছো আপার গ্রাউন্ডে, জিরো গ্রাউন্ড থেকে শুরু করছো আপার গ্রাউন্ডে, জিরো গ্রাউন্ড থেকে শুরু করেছো আপার গ্রাউন্ডে। তার মানে কি? তোমার শেখার গতিটা বাড়ছে এবং একটা জায়গায় লিমিটে ফিক্সড হচ্ছে, শিখছে। কিন্তু তুমি যদি প্র্যাকটিস করো, যেমন ধরো তুমি আজকে প্র্যাকটিস করলে কি? চ্যাপ্টারের নাম সরল সুদ। কালকে যখন প্র্যাকটিস করবে তখন সরল সুদ তো করবেই, পাশাপাশি তুমি করছো কি? চক্রবৃদ্ধির সুদ। যখন পরের দিন প্র্যাকটিস করবে তুমি তো সরল সুদ করছোই,
তুমি চক্রবৃদ্ধি সুদও করছো, পাশাপাশি তুমি অংশীদারি কারবারটাও কিন্তু প্র্যাকটিস করছো। এতে কি হবে? এতে তোমার কিন্তু উন্নতিটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। কোনো টপিক ভুলবে না, তোমার গ্রাফ কিন্তু উপরের দিকে উঠছে। ওই জন্য বলবো যে প্র্যাকটিস করবে অল টাইম কম্পাউন্ড ইন্টারেস্ট টেকনিকে, কিন্তু পড়াশোনা করবে কোন টেকনিকে? সিম্পল ইন্টারেস্ট টেকনিকে। আশা করছি বুঝতে পেরেছো। আরও বিষয়বস্তু পরে তোমাদেরকে বুঝিয়ে বলবো। এবার চলে আসছি আমরা অংশীদারি কারবার। স্যার এখানকার বিষয়বস্তুটা কীরকম? খুবই সহজ। ধরে নাও যখনই বলছি পার্টনারশিপের বিজনেস, তো এখানে পার্টনারশিপ একা একা করা যায় না। মিনিমাম দুটো মেম্বার লাগবে, মিনিমাম। ক্লিয়ার? তুমি 3টে নিতে পারো, 4টে নিতে পারো, কিন্তু কমপক্ষে মিনিমাম 2জন কিন্তু পার্টনার লাগবেই। ক্লিয়ার? ওদের কাজ কি? কোনো একটা বিজনেস করার জন্য ওরা ইনভেস্ট করলো। ক্লিয়ার? ধরে নাও ও একটা টাকা ইনভেস্ট করলো, ও আর একটা অ্যামাউন্ট ইনভেস্ট করলো। ঠিক আছে? এবার তাদের ইনভেস্ট করার টাকা একই নাও হতে পারে। ক্লিয়ার? কম বেশি হতে পারে, সমান নাও হতে পারে। যখন তারা টাকা ইনভেস্ট করলো, ক্লিয়ার, যেটা ইনভেস্ট করছে সেটাকে বলছি আমরা মূলধন। ঠিক আছে? এই টাকাটা তারা ইনভেস্ট করলো। এবার যখন ইনভেস্ট করলো কোথায়? একটা ব্যবসাতে ইনভেস্ট করলো। ইনভেস্ট করার পর কি পাচ্ছে? তারা কিন্তু বছরের শেষে হয় প্রফিট অথবা লস, দুটো গেইন করবে। হয় প্রফিট পাবে অথবা লস হবে, কিন্তু লাভ হোক বা লস হোক সেটা কিন্তু তাদের মধ্যে ভাগ হবে। এবার সেই ভাগটা কি করে হবে? এটা হচ্ছে চ্যাপ্টারের অংশ। তো মাথায় রাখবে যে প্রফিট বা যে লস যাই হোক না কেন, এটা কিন্তু 3টা পার্টে বেঁটে যায়। কি পার্টে বাঁটে? নাম্বার 1, তোরা যখন বিজনেস স্টার্ট করিস, কারো কাছে ধার নিয়েছিলি কি? তুই নিয়ে থাকিস, তাহলে সেটাকে শোধ কর। মানে ধার শোধ কতে করবে? ওই প্রফিট থেকে। নাম্বার 2, যখন ধার শোধ হয়ে গেল, যে বাকি টাকা পড়ে থাকলো, ভাই তোরা কি কাজের অনুপাতে ভাগ করতে চাস? মানে কেউ একজন দায়িত্ব নিয়ে নিচ্ছিস বিজনেসের, আরেকজন আরামসে বসে বসে সিঙ্গাপুরে গিয়ে মানে সিঙ্গাপুরি কলা খাচ্ছিস, এরকম হচ্ছে না তো? তার মানে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে তোরা কাজের অনুপাতে ভাগ করছিস, কি কাজের অনুপাত। ক্লিয়ার? আর বাকি যে টাকা পড়ে থাকলো, ওই টাকাটা মূলধনের অনুপাতে ভাগ হয়। মূলধনের অনুপাত। ব্যাস। তো এই হচ্ছে কি বলতো পুরো ফান্ডা অংশীদারি কারবারের। তো এখানে বিষয়বস্তুগুলো কেমন আছে যখন ক্লাসে করাবো, তোমরা না অঙ্ক দেখে নিজেই পার্টনারশিপে বিজনেস স্টার্ট করে দেবে। আর কে না করে, দেখবে অনেক সময় হয় না, দুটো বন্ধু পাশাপাশি বসলে, এই চল তুই টিউশনের ব্যাচে পরীক্ষা আছে না, এক কাজ কর, তুই এই 3টে চ্যাপ্টার দেখ, আমি এই 3টে চ্যাপ্টার দেখি, ওকে 3টে চ্যাপ্টার দে, 9টা চ্যাপ্টার হয়ে গেল। ব্যাস, চল শুরু করি এবার পার্টনারশিপ বিজনেস। পরেরটা কি অংশ বলবো না, ওটা ক্লাসে বলবো। এই হলো আমাদের পাটিগণিতের ফুল কন্টেন্ট। এবার চলে আসছি আমরা পরবর্তী গণিতের যে শাখা নিয়ে আলোচনা করব, বীজগণিত। তোমাদের 10ম শ্রেণীতে বীজগণিতের উপর বেস করে খুব স্ট্রং 4টি চ্যাপ্টার রয়েছে। তার মধ্যে ফার্স্ট যে চ্যাপ্টার তা হলো দ্বিঘাত সমীকরণ তত্ত্ব। কেমন? লিখে রাখো প্রত্যেকে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ব্যাস, এই চ্যাপ্টারটি তোমাদের কিন্তু রয়েছে। এবার তোমরা বলতে চাও স্যার এই চ্যাপ্টারটার আপনি রোড ম্যাপ বলুন, একটা বেসিক ওয়ে বলুন, মাইন্ড ম্যাপ তৈরি করে দিন যে কি রয়েছে পূর্ণাঙ্গ তথ্য এই চ্যাপ্টারে। তো দেখো, যখনই দ্বিঘাত সমীকরণ বলছি, তখন তোমরা নিশ্চয়ই প্রত্যেকে জানো সমীকরণ মানে কি, তাকে সমাধান করা যায়। আর সমীকরণ মানে যখন তাকে সমাধান করা যায়, তো সমাধান করলে আমরা কি পাবো? সমাধান করলে আমরা পাবো হচ্ছে ওর বীজ, মানে এক্স এর মান। যদি এক্স এর দ্বিঘাত সমীকরণ থাকে, এক্স এর মান পাবো। ওই মানগুলোকে বলছি আমরা বীজ বা বীজদ্বয় বলবো, কারণ দ্বিঘাত তো, তাই দুটো বীজ পাবো, দুটো মান পাবো। কেমন? তো তোমাকে দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকবে, তোমাকে কি করতে হবে? সলভ করে, সমাধান করে বীজে পৌঁছাতে হবে। ক্লিয়ার? তো যে পদ্ধতির মাধ্যমে যাবে সেই পদ্ধতিটা হচ্ছে কি? সমাধান পদ্ধতির মাধ্যমে তোমাকে যেতে হবে বীজদ্বয়ের কাছে। আবার উল্টোটাও হয়, যদি তোমাকে বীজ বলে দেয় দুটো, তাহলে তোমাকে কিন্তু ফেরত আসতে হবে কোথায়? সমীকরণে। এটারও কিন্তু পদ্ধতি আছে, কেমন করে তুমি বীজদ্বয় থেকে তৈরি করবে, সৃষ্টি করবে সমীকরণ। তো এই দেখতে পাচ্ছ একটা চক্রের পদ্ধতি। সমীকরণ থেকে বীজ পেতে হবে, আবার বীজ থেকে সমীকরণ নির্ণয় করতে হবে। তো মাথায় রাখবে এই যে সমাধান, এই সমাধানের পদ্ধতিগুলো তোমাদের কিন্তু রয়েছে সিলেবাসে। কিরকম পদ্ধতি? যেমন এই সমাধানের দুটো পদ্ধতি রয়েছে। একটা পদ্ধতি হচ্ছে কি? একটা পদ্ধতি হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতি। কি বললাম? উৎপাদকে
বিশ্লেষণ পদ্ধতি। এবং আরেকটা যে পদ্ধতি রয়েছে তা হচ্ছে কি শ্রীধর আচার্য। কি বললাম? শ্রীধর আচার্য টেকনিক। এই দুটো টেকনিকের মাধ্যমে আমরা কিন্তু সমাধানে পৌঁছাতে পারবো। এবং তোমাদের একটা সূত্রের মাধ্যমে যদি ফর্মুলা ইউজ করো তাহলে ঠিক তুমি দ্বিঘাত সমীকরণে পৌঁছে যাবে। এবার শুধু কি তাই রয়েছে? আর কিছু নয়, অবশ্যই রয়েছে। যখন দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টার রয়েছে সিলেবাসে তখন নিশ্চয়ই এই দ্বিঘাত সমীকরণের কনসেপ্ট রয়েছে। কনসেপ্ট ক্লিয়ার, মানে এর পূর্ণাঙ্গ ধারণা, কনসেপ্ট রয়েছে, সঙ্গে শর্ত, পাশে কি কন্ডিশন প্লাস শর্ত। আর আর কি রয়েছে? বিবৃতি থেকে তোমাকে না সমীকরণটা ডিরেক্ট বলে দেবে না যে সুন্দর সমীকরণ বললো আর ঠাট করে একদম সমীকরণ সমাধান করে দিলে। তোমাকে ডিরেক্ট সমীকরণটা দেওয়া নাও থাকতে পারে, কেমন করে দেবে? বিবৃতির মাধ্যমে দেবে। কিছু ভাষা বলে দিল, ওই ভাষাটা পড়ে 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 তোমাকে সমীকরণ বানাতে হবে। তার মানে বিবৃতি থেকে তোমাকে বানাতে হচ্ছে দ্বিঘাত সমীকরণ, বিবৃতি। তো এই হচ্ছে দুটো কেস। আর যখন তুমি বীজদ্বয় পাবে এর উপর বেস করেও কিন্তু দু রকমের অঙ্ক হয়। কি কি অঙ্ক? একটা হচ্ছে বীজগুলো যে পেলে, এক্সের যে মান পেলে, ওই এক্সের মান কেমন দেখতে, বাস্তব সংখ্যা নাকি অবাস্তব সংখ্যা, মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা, কেমন দেখতে। তার মানে আমরা বীজদ্বয়ের যে প্রকৃতি, ওর নেচার কিরকম, আমরা ওটা নিয়ে আলোচনা করব। আর বীজের মধ্যে কি রিলেশন আছে, কি সম্পর্ক আছে, এক্সের যে দুটো মান পেলাম কিরকম সম্পর্ক আছে, তো এই বীজদ্বয়ের সম্পর্ক নিয়ে আলোচনা করব। ব্যাস, এই রয়েছে এই চ্যাপ্টারের পূর্ণ ধারণা। রোড ম্যাপ, মাইন্ড ম্যাপ পুরো ক্রিয়েট করে দিলাম, তৈরি করে দিলাম। কেমন? এবার চলে আসছি আমরা আরেকটা চ্যাপ্টার গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে করণী। ক্লিয়ার? কি বললাম? গুরুত্বপূর্ণ আরেকটা চ্যাপ্টার করণী। এবার তোমরা বলবে স্যার এই করণী চ্যাপ্টারের মধ্যে কি রয়েছে, কি ফান্ডা রয়েছে স্যার? তো আগে বলি তোমাদের, যখনই করণী চ্যাপ্টার বলবো প্রিয় ভাই বোনেরা, তো আগে দেখো এর পাওয়ার 1/4 এটাও কিন্তু একটা করণী। ক্লিয়ার? এর পাওয়ার 1/3 এটাও একটা করণী। এর পাওয়ার 1/2 এটাও একটা করণী। কিন্তু আমাদের যেহেতু চ্যাপ্টারের নাম দ্বিঘাত করণী, দ্বিঘাত করণী, কি বললাম? চ্যাপ্টারের নাম করণী, বাট কয় ঘাত? দ্বিঘাত করণী। ওই কারণে আমরা দেখব এখানে কার পাওয়ার 2 আছে, মানে হরে 2 আছে। দেখো তো এখানে আছে না? ওই জন্য আমরা এগুলো নয়, কেবলমাত্র a⁻½ এরকম টাইপের, মানে যার ঘাত হচ্ছে 1/2 তাদেরকে নিয়ে কাজ করব আমরা এই চ্যাপ্টারে। অর্থাৎ এটাকে আরেকটা ভাষায় লেখা হয় কি √a। ক্লিয়ার? তো এটাকে বলছি আমরা কি দ্বিঘাত করণী। ওকে স্যার, একটু বলুন না যে আপনি এটাকে কি বলতে পারেন? যেমন এর চতুর্মূল, মূল কোথায় থাকে? মাটির নিচে থাকে না? তো দেখে নাও, এটা হচ্ছে মাটি, মাটির নিচে মূল আছে, কি চতুর্মূল মানে 4। এটা হচ্ছে ঘনমূল, ঘন মানে 3। এটা বর্গমূল, বর্গ মানে 2। কেমন? ওই কারণে ওখান থেকে দ্বিঘাতের ফান্ডাটা মাথায় আসছে। তো দ্বিঘাত করণীকে আমরা লিখবো এভাবে, কিন্তু মাথায় রাখবে এর ক্যারেক্টারিস্টিক্স, এর একটা বৈশিষ্ট্য আছে। ক্লিয়ার? মানে রুটের মধ্যে যাকে তাকে লিখে দিলাম আর হয়ে গেল করণী, তা কিন্তু নয়। ক্লিয়ার? দুটো ঠ্যাং আর দুটো হাত থাকলে যে মানুষ হয়ে গেল তা নয়, মানুষের কোয়ালিটি মানতে হবে। ঠিক একই রকমভাবে রুটের মধ্যে যে এ দেখতে পাচ্ছ একেও কিন্তু কোয়ালিটি মানতে হবে। কি কোয়ালিটি মানতে হবে? ফার্স্ট কোয়ালিটি হচ্ছে রুটের মধ্যে যে সংখ্যা থাকবে তাকে হতে হবে পজিটিভ সংখ্যা। ক্লিয়ার? তাকে পজিটিভ সংখ্যা হতে হবে, প্রথম ক্রাইটেরিয়া, প্রথম কনসেপ্ট, প্রথম কন্টেন্ট। নাম্বার 2 কি? নাম্বার 2 কনসেপ্ট বা বৈশিষ্ট্য হচ্ছে এটাকে না হতে হবে মূলদ সংখ্যা। কি বললাম? একে হতে হবে মূলদ সংখ্যা, একে হতে হবে মূলদ সংখ্যা। কেমন? আর 3 নাম্বার আরেকটা শর্ত মানতে হবে। সেই শর্তটা কি? সেই শর্ত হচ্ছে একে পূর্ণ বর্গ হওয়া চলবে না, মানে স্কোয়ার ফর্ম হওয়া চলবে না, মানে একে হতে হবে অপূর্ণ বর্গ সংখ্যা হতে হবে। যদি বাই চান্স এই 3টা কোয়ালিটি মানে, তখন তোকে বলবো বাবু তুই হচ্ছিস করণী না তো হরণী। ক্লিয়ার? তো চলো একটা উদাহরণ দেখে নিই। যেমন ধরো এক্সাম্পল যদি ক্রিয়েট করতে চাই, উদাহরণ যদি বানাতে চাই, দেখো তো এটা হয় কি না। আমি রুটের মধ্যে লিখলাম -5। ক্লিয়ার? -5 ও আগে বাতিল হয়ে গেল কেন? কারণ দেখো রুটের মধ্যে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা নেগেটিভ না, পজিটিভ হয়নি। বাবু প্লিজ তুই গেট আউট, তুই চলে যা এখান থেকে। তুই জীবনেও অন্তপক্ষে করণী হতে পারিস না, তুই কমপ্লেক্স নাম্বার, মানে অন্য একটা সংখ্যা, তুই করণী নয়। নেক্সট কি? নেক্সট হচ্ছে আমি যদি এবার লিখি রুটের মধ্যে পাই, বাবু তুই কি করণী? ভাই তুই দয়া কর, কারণ পাই হচ্ছে কি অমূলদ সংখ্যা, কিন্তু রুটের মধ্যে মূলদ সংখ্যা হতে হবে, তুইও কিন্তু করণী হতে পারলি না। চল ফুট।
তুইও করনি না, তুইও করনি না। আচ্ছা চলো আমরা দেখে নিই তাহলে। রুটের মধ্যে আমি লিখলাম এবার 4। ভাই তুই কি করনি? ও বলছে মানছি আমি পজিটিভ, মানছি 4 বলছে আমি মূলদ সংখ্যা, কিন্তু আমি তো পূর্ণবর্গ, আমাকে তো লেখা যাবে কারো স্কোয়ার, 2 এর স্কোয়ার। ভাই আমি 3 নম্বরটা মানলাম না, তাই আমিও কিন্তু করনি না। ক্লিয়ার? তাহলে স্যার আমি কি বলতে পারি √2 করনি? হ্যাঁ অবশ্যই বলতে পারি। কেন বলতে পারি? কারণ দেখো এই 2টা কি পজিটিভ সংখ্যা, এই 2টা কি মূলদ সংখ্যা, আর এই 2কে কারো স্কোয়ার লিখতে পারবো না, ওই জন্য ও অবশ্যই করণী হবে। তো এই হচ্ছে করণীর মূল কনসেপ্ট। যখন আমরা ক্লাস নেব, ক্লাসে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। কেমন? এবার চলে আসছি আমরা আর একটি চ্যাপ্টারের নাম হচ্ছে অনুপাত সমানুপাত। কি বললাম? চ্যাপ্টারের নাম অনুপাত সমানুপাত, অনুপাত ও সমানুপাত। তো আমি তোমাদের এই চ্যাপ্টারের জাস্ট খালি কনসেপ্ট নিয়ে আলোচনা করব, কোনো অঙ্ক নিয়ে নয়। তাই কনসেপ্টের শুরুতে প্রিয় ভাই বোনেরা আমি একটা কথা না বললেই নয়, যেহেতু তাই বলবো যে অনুপাতের ফান্ডাটা কি। অনুপাত হচ্ছে জাস্ট তুলনা করা। ক্লিয়ার? অনুপাতের মূল যে কন্টেন্ট সেটা কি? তুলনা। কি বললাম? অনুপাতের মূল কন্টেন্ট হচ্ছে তুলনা করা। দেখবে তোমার বাবা যখন তোমার সঙ্গে তুলনা করে, দেখবে তোমার কোনো বন্ধুর সঙ্গে তোমাকে তুলনা করছে, দেখ রে তোর এই ফ্রেন্ড তোর থেকে কত ভালো পড়ছে, দেখ রে তোর থেকে কত ভালো নাম্বার পাচ্ছে। দেখবে মা বাবারা কিন্তু তোমার সঙ্গে তোমার বন্ধুদের তুলনা করে, ঠিক কিনা? তো আমি যদি বলি এখানে রাম শ্যামের দ্বিগুণ ভালো, রাম শ্যামের দ্বিগুণ ভালো। ক্লিয়ার? যদি এটা বলি, দেখো তো আমরা কি করলাম? রামের সঙ্গে শ্যামের তুলনা করলাম না? আর তুলনা কি? একই জাতীয় কোনো ব্যক্তির সঙ্গে তুলনা করছি। রামও একজন মানুষ, শ্যামও একজন মানুষ, তাহলে মানুষের সঙ্গে মানুষের তুলনা করছি। তো আমরা চলো এটাকে এবার বানাচ্ছি কিসে? অনুপাতের থটে নিয়ে আসছি। কেমন করে দেখে নাও। আমরা কি বলতে পারি এখানে? আমরা বলতে পারি কে রাম, তাই লিখলাম রাম। ক্লিয়ার? রাম কি স্যার? শ্যাম, তাই শ্যাম লিখলাম। আচ্ছা এর মানে কি? গুণ। স্যার কত গুণ করব? স্যার দ্বিগুণ করুন, মানে 2 গুণ করুন। তাহলে কি লিখলাম? রাম সমান শ্যাম গুণিত 2। এবার আমি কি লিখতে পারি এখানে? দেখো তো আমি করছি কি? শ্যাম দিয়ে ভাগ করছি, তো লিখতে পারি আমি রাম ভাগ শ্যাম সমান কত? রাম ভাগ শ্যাম সমান 2। 2 মানে কত? 2/1। এবার যদি আমি এটাকে অনুপাতে প্রকাশ করি তাহলে কি পাচ্ছি? আমরা পাচ্ছি রাম অনুপাত শ্যাম সমান কত? সমান হচ্ছে 2:1। তো লক্ষ্য করো আমরা কি করছি? যাকে বলি আমরা তুলনা করা, ওটাকে তো আরেকটা ভাষায় বলছি আমরা কি? অনুপাত। তাহলে অনুপাত আর তুলনা আলাদা নয়, একই বিষয়। আর তুলনা করতে গেলে একই জাতীয় রাশির মধ্যে তুলনা করতে হয়। তাই তুলনা আমরা কার সঙ্গে করব? একই মানে সমজাতীয় রাশি, সমজাতীয় রাশি, তার মধ্যে আমরা কিন্তু তুলনা করব। তো ব্যাস, তো সমজাতীয় রাশির মধ্যে যে তুলনা, এর পুরো কনসেপ্ট বা কন্টেন্ট আমরা পাবো এই চ্যাপ্টারের মাধ্যমে বা মধ্য দিয়ে। এবার চলে আসছি আমরা বীজগণিতের আর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের নাম হচ্ছে কি? ভেদ। কি বললাম? ভেদ। তো চ্যাপ্টারের নাম ভেদ। এবার যখনই আমি বলবো চ্যাপ্টারের নাম ভেদ, তখন দেখো আমাদের কিন্তু একটা ব্রেনে জিনিস বারবার নক করছে যে তোমার আর আমার মধ্যে কোনো ভেদাভেদ নেই। ক্লিয়ার? তোমার আর আমার মধ্যে কোনো ভেদাভেদ নেই, পার্থক্য নেই। তো যখনই ভেদ বলছি না, তখনই বুঝতে পারছি এখানে সম্পর্কের কথা বলছে, রিলেশনের কথা বলছে, সম্পর্ক। ক্লিয়ার? যখনই ভেদের কথা আসছে তখনই আমরা ফিল করতে পারছি সম্পর্ক, সম্পর্ক। ক্লিয়ার? সম্পর্ক। তোমার আর আমার মধ্যে কোনো ভেদ নেই মানে কি? একটা রিলেশন সূচিত করছে। আর সম্পর্কের জন্য কজন মেম্বার দরকার? মিনিমাম 2। এক হচ্ছে আমি আর এক হচ্ছে তুমি, ঠিক একই রকম অঙ্কের ভাষায় একটা এক্স আর একজন ওয়াই। কেমন? তো সম্পর্ক মানে এক্স ওয়াই। এবার তোমরা প্রত্যেকে জানো যে যখনই কোনো একটা সম্পর্ক তৈরি করা হয় না, ওই সম্পর্কটা 2 রকমের হয়। কেমন? যখনই আমরা রিলেশন দেখতে যাই কারোর মধ্যে, রিলেশন, ওই রিলেশন 2 রকমের হয়। স্যার কীরকম? এক হচ্ছে বন্ধু রিলেশন আর নাম্বার 2 হচ্ছে শত্রু রিলেশন, ঠিক কিনা? ঠিক তো? তার মানে যখনই আমরা সম্পর্কের কথা ভাবি, রিলেশনের কথা ভাবি, তখন রিলেশন 2 রকমের হয়ে থাকে। একটা হচ্ছে কি? একটা হচ্ছে বন্ধুর সম্পর্ক, একটা বন্ধুর সম্পর্ক, আর একটা কি? আর একটা হচ্ছে শত্রুর সম্পর্ক। ক্লিয়ার? তো যখন বন্ধুর সম্পর্ক বলি, এক্সের সঙ্গে ওয়াইয়ের বন্ধুর সম্পর্ক, তখন বলি সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে? এক্স সমানুপাতিক ওয়াই, এক্স প্রপোর্শনাল টু ওয়াই। যখনই বলি শত্রুর সম্পর্ক, তখন কি বলবো? এক্স প্রপোর্শনাল টু 1/y। ক্লিয়ার? এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত।
এটা সমানুপাতিক সম্পর্ক, এটা ব্যস্ত সম্পর্ক। তো আমরা এই কন্টেন্টগুলো শিখবো এই ভেদ চ্যাপ্টারে গিয়ে। স্যার আর কি আছে? আর একটা খুব সুন্দর টপিক রয়েছে, সেটা হচ্ছে যৌগিক ভেদের সূত্র। যৌগিক ভেদের সূত্র কেমন স্যার? এটা আবার কীরকম স্যার? দেখো কীরকম। ধরে নাও তুমি তোমার মা বাবার চক্করে পড়ে গেলে। মা বলছে বেটা তুই মেডিকেল নিয়ে পড়, বাবা বলছে না একদম না, তুই ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বি। ক্লিয়ার? এবার তুমি কার কথা শুনবে? মাথা পুরো ঘুরে গেল তোমার। তো এটা তুমি, তো মা বলছে মায়ের নাম ধরে নাও ওয়াই, বাবার নাম জেড। তো মা বলছে যে দেখ বেটা তুই মেডিকেল নিয়ে পড়। ক্লিয়ার? বাবা বলছে তুই ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়। তো তুমি কি দুজনের কথা একসঙ্গে শুনতে পারবে? পারবে না, কারণ দুটো আলাদা লাইন। তাই যখন তুমি মায়ের কথা শুনছো তখন বাবাকে বলো বাবা প্লিজ চুপ করেন, মানে বাবা ধ্রুবক, জেড ধ্রুবক। আবার যখন বাবা কথা বলবে তখন মা ধ্রুবক। এবার তুমি বলবে ঠিক আছে টাইম হোক, মাধ্যমিকটা পাস করি, তখন আমি দুজনের কথাই গুরুত্ব দেবো কি করি। ক্লিয়ার? এই যে এক্স প্রপোর্শনাল টু মা আর বাবার যে ফান্ডাটাকে মাল্টিপ্লাই করে দিলে, গুণ করলে যেটা পাচ্ছি ওটাই যৌগিক ভেদের সূত্র। তো এই হচ্ছে আমাদের পুরো ফান্ডা। দেখো বীজগণিতে টোটাল এই 4টে চ্যাপ্টার রয়েছে। এক হচ্ছে দ্বিঘাত সমীকরণ, নাম্বার 2 হচ্ছে অনুপাত, নাম্বার 3 হচ্ছে করণী দ্বিঘাত করণী, নাম্বার 4 হচ্ছে কি ভেদ। তো এই 4টা যখন আমরা শিখবো, আমি তো খুব স্পিডে বললাম, ডিটেলসে আমি আলোচনা করলাম না, কিন্তু কন্টেন্ট কী কী রয়েছে বলে দিলাম। যখন ক্লাসে করাবো দেখবে পাগল হয়ে যাবে, পুরো পাগল হয়ে যাবে। ক্লিয়ার? তো এই গেল আমাদের বীজগণিতের ফুল কন্টেন্ট। এবার চলো আমরা আলোচনা করি পরবর্তী কন্টেন্ট নিয়ে। এবারে গণিতে আমরা যে শাখা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জ্যামিতি। চলো দেখে নিই মাধ্যমিক স্তরে জ্যামিতিতে কী কী রয়েছে। তো জ্যামিতিকে আমরা টোটাল দুটো খণ্ডে আগে ভাগ করে দিই। একটা কি? একটা হচ্ছে উপপাদ্য। কেমন? একটি হচ্ছে উপপাদ্য বা তার প্রয়োগ, তো আমি উপপাদ্য নাম দিয়ে রাখি। আর অপর আরেকটি রয়েছে সেটা হচ্ছে সম্পাদ্য। ব্যাস, টোটাল আমি দুটো খণ্ডে ভেঙে দিলাম, একটি উপপাদ্য আর একটি সম্পাদ্য। তো তোমাদের উপপাদ্যের মধ্যে কিন্তু আবার দু রকমের ভাগ রয়েছে, মানে দু রকমের টপিকের মধ্যে রয়েছে উপপাদ্য। একটা হচ্ছে কি বৃত্তের উপর বেস করে, আর আরেকটি রয়েছে ত্রিভুজের উপর বেস করে। কেমন? বৃত্তের উপর আর একটা ত্রিভুজের উপর বেস করে। তো চলো আমরা দেখে নিই কী কী উপপাদ্য তোমাদের পড়তে হবে বা কেমন ধরনের উপপাদ্য রয়েছে। তো এর জন্য একটা মজা করা দরকার, চলো মজা করে নিই। ধরে নাও একটা মেয়ে কি করতো? একটা মেয়ে ও মাস্ক পরে আগে খুব ঘুরতো। ক্লিয়ার? মাস্ক পরে ও খুব ঘুরতো। কেমন? এবার দেখো এই মেয়েটা মাস্ক পরে ঘুরতো। এবার কি হয়েছে? তার বিয়ে ঠিক হয়েছে। ক্লিয়ার? যখন বিয়ে ঠিক হয়েছে ওর তো মুখ লজ্জায় লাল হয়ে গেল। ওর মুখ লজ্জায় লাল হওয়ার জন্য কি করলো? ও পুরো রুমাল দিয়ে ওর মুখটাকে পুরো ঢেকে নিল, কারণ ও লজ্জায় কাউকে আর মুখ দেখাতে পারছে না। আমার বিয়ে রে। ক্লিয়ার? মুখটাকে পুরো ঢেকে নিল। এবার নির্ধারিত সময়ে ঠিক তার বিয়ে এসে উপস্থিত হলো। মানে দেখো একদম পুরো মুকুট পড়েছে নিয়ে, একদম ঠিক তার বিয়ে এসে উপস্থিত, বিয়ের দিন এসে উপস্থিত, মাথায় মুটুক পড়ে আছে। দেখো ক্লিয়ার? শঙ্খ বাজছে। তারপর যখন বিয়ের মুটুক পড়া কমপ্লিট, বিয়ে স্টার্ট, তখন কি? তখন তার কি হচ্ছে? তখন হচ্ছে কি শুভ দৃষ্টি। কেমন? একদম চোখটা এখন ওখানে বের করে রেখেছে, এই যে আমি রে। ক্লিয়ার? তো জাস্ট মজা করলাম। কেমন? প্রথমে ব্যক্তিটি কী করতো? আগে মুখে মাস্ক পরে ঘুরতো। হঠাৎ করে যখন শুনলো তার বিয়ে ঠিক হয়েছে, ও চোখ মুখ তো লজ্জায় লাল হয়ে গেছে, রুমাল দিয়ে মুখটাকে ঢেকে রেখেছে। তারপর বিয়ের মুটুক পড়েছে, বিয়ে করতে যাচ্ছে, তারপর শুভ দৃষ্টি। এই যে টপিকটি আছে না, এই টপিকের উপর বেস করে কিন্তু তোমাদের পুরো বৃত্তের টপিক রয়েছে, উপপাদ্য রয়েছে। কীরকম? চলো দেখে নিই। নাম্বার 1 উপপাদ্য বৃত্তের উপর। দেখো ফার্স্ট যেটা রয়েছে ব্যাস না এরকম একটা জ্যা। কেমন? ব্যাস না, এই যে বৃত্ত দেখছো কেন্দ্রীয় বৃত্ত, ব্যাস নয় এরকম একটা জ্যা। ক্লিয়ার? তো ও পয়েন্ট থেকে আমরা লম্ব টানলাম ওসি। তো আমরা কি দেখতে পাচ্ছি? ওসিটা কি? ওসির পরিচয় হচ্ছে ওটা কিন্তু লম্ব। কার উপর লম্ব? এবির উপর লম্ব। তো আমাদের প্রমাণ করতে হবে যে এসি সমান কত হবে? বিসি। ক্লিয়ার? এসি সমান কি হচ্ছে? বিসি। এটা প্রমাণ। মানে যদি ওসি এবির উপর লম্ব হয় তাহলে এসি সমান বিসি, কিংবা যদি এসি সমান বিসি হয় তাহলে ওরা পরস্পর লম্ব হবে। কেমন? এখান থেকে টোটাল দুটো উপপাদ্য বেরোচ্ছে। ঠিক আছে? তো উপপাদ্য করার সময় তার লুকটা এরকম দাঁড়াবে তো অঙ্কনে গিয়ে, তাই আমি মাস্ক টেকনিক বললাম। যখন আমি করাবো দেখবে উপপাদ্য একটাও তোমাদের কিন্তু এখানে রাখতে হবে না। ক্লিয়ার?
এখান থেকে বেরোবে, মন থেকে। নেক্সট নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে পরেরটা কিরকম দেখে নাও, বৃত্তস্থ চতুর্ভুজ। ক্লিয়ার? বৃত্তস্থ চতুর্ভুজ মাথায় রাখবে, এই বৃত্তস্থ চতুর্ভুজ আমি নামকরণ করছি ABCD, একটা বৃত্তস্থ চতুর্ভুজ কার? ও কেন্দ্রীয় বৃত্তের। ক্লিয়ার? ও কেন্দ্রীয় বৃত্তের। তো মাথায় রাখবে আমরা কি শিখবো? আমরা শিখবো বিপরীত কোণগুলো, মানে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি। কেমন? বিপরীত কোণ, এ কোণ আর সি কোণ, এ কোণ আর এ কোণ, এই বিপরীত কোণ দেওয়ার যে যোগফল এটা অল টাইম কত হবে? 180 ডিগ্রি। কেমন? ঠিক এর ক্ষেত্রেও ওই কোণটা আর এই কোণটার যোগফল হবে কত? 180 ডিগ্রি। তো এই টপিকের উপর আমরা কিন্তু উপপাদ্য শিখবো। ঠিক আছে? 3 নাম্বার কি? 3 নাম্বার এবার মোটুক পড়াতে হবে না, তো দেখে নাও এই হচ্ছে সেই ব্যক্তিটি, এবার ও মোটুক পড়েছে। ক্লিয়ার? মোটুক পড়েছে। তো ধরে নাও এটা পি পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। ক্লিয়ার? ব্যাস ব্যাস, দেখো মোটুক পড়িয়ে দিলাম। তো স্যার এটা আবার কীরকম স্যার উপপাদ্য হবে? তো দেখো বৃত্তের বাইরে একটা পয়েন্ট নিলাম পি, বৃত্তের বাইরে একটা পয়েন্ট নিলাম পি। এবার যদি বাইরে পয়েন্ট পি নিই তাহলে দুটো স্পর্শক আঁকতে পারলাম না? তো মাথায় রাখবে ওই স্পর্শক যদি ওরা যদি স্পর্শক হয় না, যদি ওরা স্পর্শক হয় পি এ আর পি বি যদি স্পর্শক হয়, তাহলে মাথায় রাখবে যে আমরা প্রমাণ করব পি এ এটা সমান কত হবে? পিবি। কেমন? এটা সমান হবে। তো তাই নয়, ওইখানে ওটা সমান কোণ উৎপন্ন করবে। এই টপিকের উপর উপপাদ্য রয়েছে। 4 নম্বর উপপাদ্য কি রয়েছে? 4 নম্বর উপপাদ্য রয়েছে এবার শুভ দৃষ্টি, না মানে খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য এটি। দেখো এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। যদি ঠ্যাং না সরাই তাহলে এটাকে বলছি পরিধিস্থ কোণ। ক্লিয়ার? কি বললাম? এ পি বি এই বৃত্তচাপের উপর অবস্থিত, এ ও বি কেন্দ্রস্থ কোণ আর এ সি বি পরিধিস্থ কোণ। কারণ পরিধিতে টাচ করে আছে পরিধিস্থ কোণ, কেন্দ্রে টাচ করেছে কেন্দ্রস্থ কোণ। তো আমরা কি দেখব? আমরা দেখব কেন্দ্রস্থ কোণ মানে এ ও বি, এটা সমান কি হবে? এটা সমান হচ্ছে 2 ইন্টু পরিধিস্থ কোণ মানে অ্যাঙ্গেল এ সি বি। তাছাড়া আমরা এখান থেকে আরও পাবো বৃত্তাংশস্থ সমস্ত কোণ সমান, অর্ধবৃত্তস্থ কোণ সমান, অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। ঠিক আছে? তো এই টপিকের উপর কিন্তু আমরা উপপাদ্যগুলো দেখব। ক্লিয়ার? আরও রয়েছে এর উপর বেস করে, আমি সেটা বললাম না কেন, কারণ যে দুটো উপপাদ্য রয়েছে সেটা তার অ্যাপ্লিকেশন তাই। তো এরকম ধরনের গুরুত্বপূর্ণ আমরা বৃত্ত সম্পর্কিত উপপাদ্যগুলোকে দেখব। নেক্সট আর কি রয়েছে? ট্রায়াঙ্গেলের উপর রয়েছে। ধরে নাও এটা একটা ট্রায়াঙ্গেল। ক্লিয়ার? এটা একটা ট্রায়াঙ্গেল। আমি ওই ট্রায়াঙ্গেলটাকে আবার আঁকছি। দেখো সেম একই রকমভাবে আঁকছি ট্রায়াঙ্গেলটাকে। তো এটা হচ্ছে সেই ট্রায়াঙ্গেলটি। ওকে, ট্রায়াঙ্গেলের নাম কি? ট্রায়াঙ্গেলের নাম হচ্ছে এ বি সি। কেমন? আবার বলছি ট্রায়াঙ্গেলের নাম কি? এ বি সি। তো আমি একটা লম্ব টানলাম, নাম দিলাম ডি। তো দেখো তো কটা ত্রিভুজ উৎপন্ন হলো? যদি লম্ব না টানতাম তাহলে একটাই ত্রিভুজ, আর লম্ব টানার জন্য কটা ত্রিভুজ? দুটো না তিনটে ত্রিভুজ। কোনটা কোনটা বলো তো? একটা এই পাশের, একটা ওই পাশের, আর লম্ব না টানলে একটা ত্রিভুজ হতো। ঠিক কিনা? দেখো লম্ব যদি না টানতাম তাহলে একটা ত্রিভুজ, আর লম্ব টানার জন্য আরও এক্সট্রা দুটো ত্রিভুজ হলো। তো টোটাল 3টা ত্রিভুজ হলো। ক্লিয়ার? তো মাথায় রাখবে উপপাদ্য হচ্ছে এটাই যে এই ত্রিভুজটা, এই ছোট্ট ত্রিভুজটা এই বর্গাকার ত্রিভুজের সঙ্গে কি সদৃশ। আবার একই রকমভাবে দেখো এই এদিকার ছোট্ট ত্রিভুজটা এদিকার বড় ত্রিভুজের সঙ্গে কি সদৃশ, আবার এই দুটো ত্রিভুজ নিজেদের মধ্যে সদৃশ। তো এই প্রমাণটা কিন্তু আমাদের রয়েছে এই সিলেবাসে। ঠিক আছে? তাছাড়া রয়েছে আর একটা টপিক, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য। তো এই গেল আমাদের পুরো জ্যামিতির কন্টেন্ট। আর সম্পাদ্যে কি রয়েছে? সম্পাদ্যে খুবই সহজ সহজ জিনিস রয়েছে। যেমন রয়েছে পরিবৃত্ত, বৃত্তটা ত্রিভুজের বাইরে পরিবৃত্ত। যদি বৃত্তটা ত্রিভুজের ভেতরে থাকতো তাহলে অন্তর্বৃত্ত। তারপর কি রয়েছে ধরে নাও বৃত্তের বাইরে যদি কোনো একটা বিন্দু থাকে তাহলে সেই বিন্দু থেকে আমরা কেমন করে স্পর্শক আঁকবো সেটা রয়েছে। আর রয়েছে মধ্য সমানুপাতি নির্ণয়। ক্লিয়ার? তো এই 4টে কন্টেন্টের মধ্যে কিন্তু পুরো রয়েছে সম্পাদ্যের বিষয়বস্তু। আশা করি বুঝতে পেরেছো। চলো এবার চলে আসছি আমরা গণিতের অপর আরেকটি শাখা। এবারে আমরা আলোচনা করব গণিতের অপর আরেকটি গুরুত্বপূর্ণ শাখা পরিমিতি। তো দশম শ্রেণীতে পরিমিতির উপর বেস করে যে চ্যাপ্টারগুলো রয়েছে খুব গুরুত্বপূর্ণ, তা আলোচনা করার পূর্বে প্রথমে বলবো ডাইমেনশনের বিষয়ে। আমাদের প্রত্যেকটি চ্যাপ্টার রয়েছে 3Dর উপর বেস করে, 3 ডাইমেনশন। ক্লিয়ার? ত্রিমাত্রিক দেশে থাকা ঘনবস্তুর উপর। স্যার একটু বলুন না পরিমিতির মূল ফান্ডা কি, মূল উদ্দেশ্যটা কি? তো দেখো পরিমিতি মানে কি? পরিমাপ করা, তাই না? পরিমিতির মূল আক্ষরিক অর্থ হচ্ছে পরিমাপ করা। স্যার কি পরিমাপ করব একটু বলে দিন তো। আমরা দুটো জিনিস পরিমাপ করব। নাম্বার 1 হচ্ছে কি
নাম্বার 1 হচ্ছে এরিয়া, মানে ক্ষেত্রফল পরিমাপ করব, আর নাম্বার 2 হচ্ছে ভলিউম বা আয়তন। কেমন? আয়তন। তো আমরা দুটো জিনিস পরিমাপ করব, একটা হচ্ছে ক্ষেত্রফল আর নাম্বার 2 হচ্ছে কি আয়তন। স্যার এই পরিমাপ করার জন্য আমরা মনের মধ্যে কি ফিলিংস নিয়ে আসবো, কি চিন্তা নিয়ে আসবো? তো স্যার আমি কি চিন্তা করব, কেমন করে বুঝবো যে এরিয়া নাকি আয়তন, কেমন করে ফিল করবো স্যার? তো ফিল করার কৌশল হচ্ছে, ধরে নাও আমি আমি আঁকলাম কি একটা, ধরে নাও বৃত্ত আঁকলাম। কেমন? বৃত্ত আঁকলাম, ঠিক আছে। আর আমি আরেকটা আঁকছি কি ড্রাম। তো লক্ষ্য করো সবাই, এখানে যদি আমি রং করতে চাই, তো আমি কি রং করতে পারবো? এখানে দেখো, ইচ্ছা করলে কিন্তু আমি রং করতে পারছি, ঠিক আছে, রং করতে পারছি। তো যেখানে আমি রং করতে পারছি সেখানে এরিয়া আছে, তাই এরিয়াকে অনুভব করার টেকনিক হচ্ছে কি রং। ক্লিয়ার? এরিয়াকে অনুভব করার টেকনিকটা কি রং। যেখানে কালার করতে পারবে সেখানে তার এরিয়া পাবে। বাতাসে কালার করতে পারছি না, বাতাসে এরিয়া পাচ্ছি না, ঠিক আছে। আর আয়তনটা কি করে ফিল করবে? তার মানে কি রঙের মাধ্যমে তুমি এরিয়াকে ফিল করতে পারছো। আর যখন তুমি ড্রামের মধ্যে কিছু ঢালছো, ক্লিয়ার, জল ঢালছো, ড্রামের মধ্যে জল ঢালছো, তার মানে কি, তার মানে বোঝাচ্ছে পরিমাণ। তুমি পরিমাণকে ডিনোট করছো, পরিমাণ, কত পরিমাণ জল আসছে ওর মধ্যে, তাই তো। তো যখন তুমি পরিমাণ ডিনোট করতে পারছো, ফিল করতে পারছো, ওখান থেকে পাবো আমরা আয়তনের কনসেপ্ট, আয়তনের ধারণা। এখন আমাদের সিলেবাসে কোন কোন চ্যাপ্টার রয়েছে পরিমিতির জন্য? তো প্রিয় ভাই বোনেরা, আমাদের সিলেবাস পরিমিতির জন্য যে যে চ্যাপ্টারগুলোকে বেছে দিয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে কি আয়ত ঘনক। কি বললাম? আয়ত ঘনক। কিরকম? দেখো খুবই সহজ। যেমন ধরো এক্সাম্পল, ইট কিংবা বলতে পারো দেশলাইয়ের বাক্স, এগুলো হচ্ছে কি একটা আয়তঘনকের উদাহরণ। কেমন? ব্যাস, তো এই হচ্ছে আয়তঘনক। আমরা কি জানবো? এর আয়তন কি হবে, এর ক্ষেত্রফল কি হবে, ইত্যাদি বিষয় সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার, বা তার সূত্র, তার প্রয়োগ, এগুলো নিয়ে জানবো। স্যার আর কি জানবো? আমরা জানবো সুন্দর একটা চ্যাপ্টার গোলক। গোলক, ক্লিয়ার? এই যে দেখো গোলক। ব্যাস, যেমন ধরে নাও এক্সাম্পল ফুটবল বলতে পারো, ঠিক আছে। আমরা আর কি জানবো? আমরা জানবো আর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ। লম্ব বৃত্তাকার চোঙ, ক্লিয়ার? কেমন দেখতে হবে? এই যে লম্ব বৃত্তাকার চোঙ। আমরা এই টপিকের উপর বেস করে অঙ্ক শিখবো। আর একটা কি লম্ব বৃত্তাকার শঙ্কু, ক্লিয়ার? আমি শঙ্কুই লিখলাম, অবশ্যই লম্ব বৃত্তাকার শঙ্কু, ঠিক আছে। সেটা কিরকম হবে? এই ব্যাস। তো এই হচ্ছে টোটাল 4টে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে অসাধারণ অঙ্ক থাকে। 4টা চ্যাপ্টারে খুব সুন্দর কনসেপচুয়াল চ্যাপ্টার, খুব ট্রিকি চ্যাপ্টার আর ইন্টারেস্টিং চ্যাপ্টার। যখন করাবো দেখবে পুরো মজা পেয়ে যাবে, কারণ এই চ্যাপ্টারগুলোর সূত্র মুখস্থ করারও কিন্তু কৌশল আছে, ট্রিক্স অ্যান্ড টেকনিক রয়েছে, ঠিক আছে। তো এই গেল আমাদের পরিমিতির টোটাল চ্যাপ্টার। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি, আমরা এদের সবার ক্ষেত্রে কি শিখবো? এদের এরিয়া কি হবে, এদের আয়তন কি হবে, এরিয়া আর আয়তনের উপর বেস করে অঙ্ক কি হবে, এগুলো হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের শিক্ষণীয় বিষয়। এবার আমরা আলোচনা করব গণিতের অপর আরেকটি গুরুত্বপূর্ণ শাখা, ত্রিকোণমিতি। এবারে গণিতের অপর আরেকটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে ত্রিকোণমিতি। এটি আমাদের 10ম শ্রেণীর একটা নতুন কন্টেন্ট বলতে পারো। তো ত্রিকোণমিতি যদি আমি একটু ভালো করে লিখি তাহলে কি পাচ্ছি দেখো, ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতি, আর ইংরেজিতে লিখলে আমরা কি পাচ্ছি? ট্রাইগোনোমেট্রি। তো লক্ষ্য করো, আমরা এখানে দেখতে পাচ্ছি ত্রিকোণ আর ট্রাইগোন। তো এখানে কোণটা হচ্ছে কি অ্যাঙ্গেল, আর গোণ মানে হচ্ছে বাহু। তার মানে আমরা ত্রিকোণমিতির অ্যাকচুয়ালি আক্ষরিক অর্থ দেখতে পাচ্ছি কোণ ও বাহুর মধ্যে সম্পর্ক। ক্লিয়ার? কি বললাম? কোণ ও বাহুর মধ্যে সম্পর্ক, রিলেশন। এবার তোমরাই বলো এমন কি আছে যেখানে কোণ আর বাহুর মধ্যে সম্পর্ক দেখতে পাবো? তাও কটা বাহু? 3টে কোণ বা 3টে বাহু। এটা একমাত্র ত্রিভুজ থেকে পাওয়া যায়। আর আমরা ত্রিকোণমিতির ক্ষেত্রে যে ত্রিভুজ নিয়ে কাজ করব সেই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। কেমন? যে ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করব সেই ট্রায়াঙ্গেলটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এবার এই সমকোণী ত্রিভুজটার আমি এক কাজ করি, নামকরণ করি। তাহলে ABC একটা সমকোণী ত্রিভুজ। যখন কোণ বললাম, কোণ মানে কি চোখ, ক্লিয়ার? চোখ ওটাই তো একটা কোণ, তাই না? যখন সোজা দেখি তখন ঠিকই আছে, যখন আমি
উপর দিকে তাকাই তখন অ্যাঙ্গেলটা বাড়ে না, নিচের দিকে তাকাই অ্যাঙ্গেলটা কমে না। তার মানে আমরা এই চোখের রেসপেক্টে দেখছি, এই চোখের রেসপেক্টে ধরে নাও ওই চোখের নাম দিলাম কি থিটা। থিটা, আশা করছি বুঝতে পেরেছ। তো আমরা এই যে কোণ, এই কোণের সঙ্গে বাহুর কি সম্পর্ক, সেই সম্পর্কগুলোই কিন্তু আমরা এখান থেকে পেতে পারি। কেমন করে পেতে পারি দেখে নাও, কেমন করে পাচ্ছি। যেমন যেমন ধরো কেউ যদি বলো স্যার জানেন আমি লম্ব আর অতিভুজ, লম্ব আর অতিভুজের অনুপাত লিখছি স্যার, কেউ এটাকে বলতে পারো সাইন থিটা। ক্লিয়ার? আবার কেউ বলছো স্যার আমি ভূমি আর অতিভুজ, ভূমি আর অতিভুজের অনুপাত বের করছি, এটাকে কেউ বলে কস থিটা। কেমন, কি বলে? কস থিটা। দেখো বিষয়টা কি, লম্ব আর ভূমি, লম্ব আর অতিভুজের যে অনুপাত ওটাকে বলা হয় কি সাইন, কিন্তু ওই কোণের সাপেক্ষে বলছি তাই থিটা। ভূমি আর অতিভুজের যে অনুপাত ওর নাম কি কস, ওই কোণের রেসপেক্টে তাই থিটা। একই রকমভাবে লম্ব আর ভূমি তার যে অনুপাত পাচ্ছি এটাকে বলছি কি ট্যানজেন্ট বা ট্যান, কোন কোণের সাপেক্ষে? ওই থিটা কোণের সাপেক্ষে। তো আমরা ট্রিগোনোমেট্রিতে এই যে নতুন নতুন অপারেটরগুলো, এই যে বিষয়বস্তুগুলো সেগুলো কিন্তু শিখবো। ঠিক আছে, কিছুই না, বাহুগুলোর অনুপাতগুলোকে একটা নাম দেবো আর কিছুই না। যেমন তোমার একটা নিজস্ব নাম আছে তাই না, একটা নাম দেওয়া হয়েছে যখন তুমি ল্যান্ড করো প্রথম মাটিতে, তো ওরকম যখন ও ল্যান্ড করলো ওর নাম দেওয়া হলো কি সাইন, ও ল্যান্ড করলো ওর নাম দেওয়া হলো কস, ও ল্যান্ড করলো ওর নাম দেওয়া হলো ট্যান, এই কোণের সাপেক্ষে। ঠিক আছে, এবার তোমরা বলবে স্যার এই চ্যাপ্টারের বিষয়বস্তু কি স্যার, কি আছে এই চ্যাপ্টারে, কি আছে এই চ্যাপ্টারে? তো এই চ্যাপ্টারের যে বিষয়বস্তু প্রিয় ভাই বোনেরা, সেটা আমি দুটো খণ্ডে ভাঙতে পারি। এই খণ্ড এক হচ্ছে, দেখো যখন সাইন বা কস বা ট্যান কোনো একটাকে বেছে নাও, ধরো সাইনটাকে বাছলাম, তো মনে রাখবে সাইনের পর আমরা যেটা দিয়ে থাকছি, সাইনের পর আমরা যেটা দিই সেটা কি, এটা কোণ তাই না, সাইনের পর আমরা যেটা দিচ্ছি সেটা কোণ। দেখো সাইনের পর থিটা আছে না, তো এই থিটাটা কোণ। এবার তুমি এখানে কোণ ঢালছো, ক্লিয়ার, এখানে তুমি কোণ ঢালছো, আর কোণ ঢাললে নিশ্চয়ই কিছু একটা পাবা। সাইন থিটা সমান কি এবি বাই সি এ, নিশ্চয়ই ক্যালকুলেশন করে কিছুটা মান পাবে। তো তুমি যদি ওখানে কোণ ঢালো তাহলে তুমি কিছু একটা পাচ্ছ, এখানে কিছু একটা পাচ্ছ, তুমি কোণ ঢালছো। তো এখন প্রশ্ন হচ্ছে স্যার এখানে কি কি কোণ ঢালবো? আনলিমিটেড যা ইচ্ছা তাই কি কোণ ঢালা যেতে পারে স্যার? আমাদের ক্লাস 10-এ কোন অ্যাঙ্গেলগুলোকে এখানে কিন্তু বসানোর জন্য পারমিশন দিয়েছে। তো মনে রাখবে এখানে পারমিশন আছে 0 ডিগ্রির, এখানে পারমিশন আছে 30 ডিগ্রির, এখানে পারমিশন আছে 45 ডিগ্রির, পারমিশন আছে 60 ডিগ্রির, পারমিশন আছে 90 ডিগ্রির। আমরা এই 1 2 3 4 5 এই 5টা কোণ বসানোর পারমিশন আছে, যার রেসপেক্টে যে রেজাল্টগুলো আমি দেখতে পাবো ওই রেজাল্টগুলোকে আমাকে মাথায় রাখতে হবে এবং অঙ্ক করতে হবে। যে রেজাল্টগুলো পাবো এখানে আমি, সেই রেজাল্টগুলো আমাকে অঙ্কে প্রয়োগ করতে হবে। এই রেজাল্টগুলো কী পাবো, কেমন করে পাবো, সব টেকনিক দিয়ে শেখাবো। স্যার আর কি আছে? আর আছে ফর্মুলা বেসড প্রবলেম। ফর্মুলা বেসড প্রবলেম, সূত্রের মাধ্যমে কিছু অঙ্ক রয়েছে ট্রিগোনোমেট্রির, আমরা সেগুলো জানবো। আর ট্রিগোনোমেট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে তার অ্যাপ্লিকেশনে হাইট অ্যান্ড ডিস্টেন্স। হাইট অ্যান্ড ডিস্টেন্সের প্রবলেম, কি বললাম? হাইট অ্যান্ড ডিস্টেন্সের প্রবলেম। হাইট অ্যান্ড ডিস্টেন্স কীরকম দেখো, ধরে নাও এটা হচ্ছে একটা নারকেল গাছ, কেমন, এটা একটা নারকেল গাছ, এটা নারকেল গাছ। আর ধরে নাও তুমি রয়েছো এইখানটাতে, ক্লিয়ার, এখানটাতে রয়েছো। এবার তুমি দেখতে পাচ্ছ যে নারকেল গাছে উঠবো না, না উঠেই আমি কেমন করে এর হাইটটাকে মাপবো, কোন টেকনিকে আমি হাইটটাকে মাপবো? তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো গাছটার দিকে, স্যার কেমন করে মাপবো স্যার? তো দেখো আমরা একটা কোণ করলাম, ধরে নাও সেই কোণটা 30 ডিগ্রি, কোণ করে গাছের একদম উচ্চতা দিকে তাকিয়ে আছি হাঁ করে। তুমি গাছে উঠতে জানো না, কিন্তু জানো যে এখান থেকে এই অবধি ডিস্টেন্সটা কত, ধরে নাও তুমি জানো যে এটা হচ্ছে 5 মিটার, কেমন 5 মিটার। এখন তুমি চাইছো এই হাইটটা কত হবে, এই এক্সটা কত হবে, ক্লিয়ার, এটা তুমি চাইছো। তো দেখো তুমি তো জানোই যে ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি না। দেখো এবি বাই বিসি, তো আমি লিখতে পারি এখানে লম্ব হচ্ছে এক্স আর ভূমি হচ্ছে কত 5, তাহলে এটা সমান কত, এটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি মানে কত ট্যান, ওই কোণটা কত 30 ডিগ্রি। এখন যদি তুমি কোনো ক্রমে এই যেমন সাইনের কোণ বের করছো না, এখানে যদি তুমি ট্যানের বের করতে, ট্যান আর তুমি জানো এই কোণটি পারমিশন আছে, তো 30 ডিগ্রি ঢালো তাহলে একটা মান পাবে, ক্লিয়ার। আমি বলে রাখি যে 30 ডিগ্রি ঢালো না, তাহলে তুমি ওর মান দেখবে যখন শেখাবো তখন পাবে হচ্ছে ওর মান 1/√3, এটা পাবে মান, ক্লিয়ার, এই মানটা পাবে তুমি। যদি ওই মানটা বসাও তাহলে কত পাচ্ছ 1/√3, কত x/5 সমান, তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি, x = পেয়ে যাচ্ছি কত, x = 5/√3। তো আমি x এর মান পাচ্ছি কিনা,
তো যদি তুমি এর মানটা জানতে পেরে নাও, আমি দিলাম দেখো, যদি এর মানটা জানতে পেরে নাও কোন চ্যাপ্টারের মাধ্যমে, এই চ্যাপ্টারের মাধ্যমে মানটা বসাবে, মানটা বসালে এখান থেকে তুমি এক্স এর মানটা পেয়ে যাচ্ছ। কি মান? ওই মানটা যেটা পাবে তুমি চ্যাপ্টারের মাধ্যমে শিখে গুণিত কত, তার সঙ্গে 5 গুণ করে দেবে, যা পাচ্ছ অতই হচ্ছে হাইট। তো এই হাইট অ্যান্ড ডিস্টেন্স অঙ্কগুলো খুব সহজে তুমি করতে পারবে। তাছাড়াও আর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রয়েছে, সেটা হচ্ছে রাশিবিজ্ঞান, পরিসংখ্যান। এই পরিসংখ্যানটা খুব জরুরি, বাস্তব জীবনেও কিন্তু পরিসংখ্যানের ব্যবহার খুবই রয়েছে। দেখবে যখন ক্লাসে করাবো তখন পরিসংখ্যানটাকে জানতে পারবে। এই হচ্ছে পূর্ণাঙ্গ তোমাদের দশম শ্রেণীর উপর ফুল কন্টেন্ট। কেমন লাগলো? যখন ক্লাসে করাবো তখন তো বুঝতে পারছো, আস্তে আস্তে টপিকগুলোকে ধরে ধরে করাবো, কিন্তু পুরো রোড ম্যাপ, পুরো চিত্র, পুরো কন্টেন্টটাকে চোখের সামনে ফুটিয়ে তোলার জন্যই আজকে একটা ক্লাসের মাধ্যমে পুরো টপিকটাকে তোমাদের সামনে ডিসকাস করলাম। তো আজকে মতো এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।